আমাদের যে আছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের দর্শক, অত্যন্ত গরম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তাই বরাবরের মতোই শুরুটা করি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল, সেই আওয়ামী লীগই কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে? এই যে ইউটার্ন, এটা কি হঠাৎ করেই ইউনূস সরকারের নিজস্ব সিদ্ধান্ত, প্রফেসর ইউনূসের নিজের সিদ্ধান্ত, নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল? আজ আমরা সেই বিষয়টি খোলাসা করে আলোচনা করতে চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসের এই এক লাইনের বক্তব্য এখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তুলেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের দুঃশাসন ও দমনমূলক শাসনের জন্য ক্ষমা চায়, তাহলে রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি কোনো নৈতিক আহ্বান, নাকি কূটনৈতিক চাপে নেওয়া রাজনৈতিক ইউটার্ন? যে কারণে আমি এভাবে কথাটা শুরু করেছি, কারণ এই কথাগুলোর যে টাইমিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 2 দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিন তিনি বাইরে ছিলেন, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে এই 2 দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন 2 দিন আগে। ওয়াশিংটনে তিনি বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে। এর একজন হলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। এদের সঙ্গে তিনি কথা বলেছেন। এটি নিয়ে কালো আমরা একটি কন্টেন্ট করেছিলাম, সেটি অন্য বিষয়। ঢাকার কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, মানে হুকারের সঙ্গে এবং পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আলোচনার মূল বিষয় ছিল 12 ফেব্রুয়ারির নির্বাচন। কি ছিল এই নির্বাচন, কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা। এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি। ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে, আনতেই হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয়, নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে। আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে, রাজনীতির দরজা, নির্বাচনের দরজা। এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক 2 জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোর স্ট্যান, এই 2 জন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গতকাল রাতে, মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকালে, ওই বৈঠকে ইউনূস বলেছেন, সাবেক শাসকরা মানে আওয়ামী লীগ এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। এই কথাটি তিনি এর আগেও বলেছেন, কিন্তু গতকাল আবারও বলেছেন। এবং এরপরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেননি, বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি। এটি নিয়ে একবার কথা হয়েছিল, কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি, পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্বিস এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে এবং ওই 2 কূটনীতিক হয়তো মার্কিন কোন স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনূসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন, তাকে জানিয়েছেন। এর প্রেক্ষিতেই হয়তো ইউনূস বলেছেন, সত্য এবং জাতীয় পুনর্মিলন, রিকনসিলিয়েশন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন। একথা সত্য, এটি আওয়ামী লীগের জন্য তিনি এর আগেও বলেছেন। কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, মানে আওয়ামী লীগের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে। সেগুলো সব জঘন্য অপরাধ,
তবু তারা সম্পূর্ণ অস্বীকার করে আসছে, এটি ইউনূস বলছেন। আবার তিনি বলছেন এই আলোচনার পরে আবার আরো একটি ইস্যুতে তিনি বলছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয় একদিন পরেও নয়। মানে এই জায়গায় তিনি খুব দৃঢ় আছেন এবং বলছেন যে শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনূস বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। আসলে ইউনূসের গতকাল রাতের আহ্বান তার আগের বক্তব্যগুলোর সঙ্গে স্পষ্টতই কিছুটা সাংঘর্ষিক। কারণ এর আগেও ইউনূস সরকার এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো বলেছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিচার ছাড়া তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, রাজনীতিতে ফিরবার সুযোগ দেওয়া যাবে না। তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন? বিশ্লেষকরা বলছেন এখানে আন্তর্জাতিক সমীকরণই বড় ফ্যাক্টর। আপনারা তো জানেন যে ভারত শুরু থেকেই চেয়েছে বাংলাদেশের নির্বাচন যেন কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে না হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক হয়, সব দল অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র চায় এমন একটি নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে ইউনূস সরকারের সামনে বিকল্প হয়তো খুব বেশি নেই। তাই ক্ষমা শব্দটি এখন আসলে হয়ে উঠেছে রাজনৈতিক টুল। প্রশ্ন হলো এটি কি সত্যি নৈতিক অনুশোচনার প্রশ্ন, নাকি দায় স্বীকার করে নতুন শর্তে রাজনীতিতে ফেরার সুযোগ মাত্র, মানে যেটি এখন ইউনূস সাহেব করে নিজেও পা পেতে চাইছেন। আবার এখনকার রাজনীতির দিকে যদি খেয়াল করেন দেখবেন বিএনপি পুরোপুরি নির্বাচনী মুডে আছে। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির পালে অবশ্যই কিছুটা হাওয়া লেগেছে। বিএনপি এখন প্রকাশ্যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, জায়গায় জায়গায় তাদের ভিতরে লাগালাগি আছে। বিএনপি চায় নির্বাচন হোক, কিন্তু এমন ভাবে যাতে হঠাৎ করে নতুন কোন সমীকরণ তৈরি না হয়। তাই এই ক্ষমা চাওয়া, মানে যদি আওয়ামী লীগ চায় এবং ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে। কারণ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন মানে যদি হয়, পুরো মাঠটাই তখন নতুন করে বদলে যাবে, নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠ পুরো বদলে যাবে। তবে একটা বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। এই যে আমরা ক্ষমা চাওয়ার কথা বলছি, ইউনূস সাহেব বলেছেন, আসলে আওয়ামী লীগ কি আদৌ ক্ষমা চাইবে? তাদের টোন কি, তারা কি বলছে সেটিও তো বোঝা দরকার। এক হাতে তো আর তালি বাজবে না। তাহলে চলুন দেখি আওয়ামী লীগ আজকাল কি বলছে। শেখ হাসিনা এবং তার দল বলছে নো ভোট, নো ভোট, মানে বাংলা করলে দাঁড়ায় মানে নৌকা না থাকলে কোনো ভোট নয়। নৌকা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, এটি তো নেই এখন জানেন। এটাই এখন আওয়ামী লীগের স্লোগান। গতকাল মঙ্গলবার এই স্লোগান দিয়েই দেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আয়োজিত যেটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির 1.5 পাতার একটি পত্র, সেখানে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা আর্জি জানিয়েছেন ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক মানে আওয়ামী লীগের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি তার তরফ থেকে আহ্বান। মাস 3 আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা। তাহলে বোঝা গেল যে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে। আবার যদি মনে করা হয় যে আওয়ামী লীগ সত্যিই ক্ষমা চায়, কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, তো যদি ক্ষমা চায় সেটা কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক আত্মসমর্পণ হবে, নাকি বহুদিন পর নির্বাচনী রাজনীতিতে ফেরার কৌশলী চাল হবে? প্রধান উপদেষ্টা ইউনূসের একটি বাক্য আজ বাংলাদেশের রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে এক বড় ক্রসরোডে। এই রাস্তা কোথায় গিয়ে শেষ হবে ঘোষিত তফসিল অনুযায়ী, মানে 12 ফেব্রুয়ারি অনুযায়ী,
এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে? কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল বদলাতেই পারে, এমন রেকর্ড অতীতে কিন্তু আছে। নাকি নতুন সমঝোতায় পথ চলা শুরু হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, এবং এই প্রশ্নের উত্তরগুলি এখন আমাদের অপেক্ষা করে দেখার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করার আগে আপনার জন্য প্রশ্ন, যে দলকে মানে আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের দায়ে ক্ষমতার বাইরে রাখার প্রাণান্ত চেষ্টা হয়েছিল বা হচ্ছে, তারা কি এবার শুধু সরি বলেই ভোটের মাঠে ঢুকে পড়তে যাচ্ছে, নাকি এই যে ক্ষমার রাজনীতি আসলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নয়, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর কৌশল, যেটি নিয়ে আমরা এতদিন কথা বলেছি, যে নির্বাচন তিনি করছেন, ইউনিক বলছেন, ঐতিহাসিক করবেন বলছেন, সেটি আসলে ভোটাররা অংশ না নিলে হবে কিনা, বিশ্ববাসীর স্বীকৃতি পাবে কিনা, এই প্রশ্নটিও কিন্তু ইউনূস সাহেবের সামনে অনেক বড় একটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাই ইউনূস কি সত্যি ন্যায় বিচার চাচ্ছেন, নাকি আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে রাজনীতির দিকটাই আসলে বদলে ফেলছেন? রায় আপনার, কমেন্টে লিখুন সেই রায়ের কথা। ক্ষমা না বিচার, নির্বাচন না সমঝোতা। যেভাবে পৃথিবীকে ডমিনেট করেছে, পৃথিবী ডমিনেট করা, অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণকে ডমিনেট করা, ক্ষমতার কেন্দ্রে বসে থেকে সুসংহতভাবে ক্ষমতা পরিচালনা করা, এই কাজগুলো ইরান যেভাবে ৩৫০০ বছর ধরে করে আসছে, এই অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর মধ্যে নেই। ফলে ইরানের যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির নেতা হন, তাদের জেনেটিক্যালি নেতৃত্ব দেওয়ার যে বিশ্বমানের ক্ষমতা থাকে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠী, কি ব্রিটিশ, কি ফ্রেঞ্চ, কি ওলান্দাস, কি ডাচ, কি আমেরিকান, কারোর মধ্যে নেই, কি ইন্ডিয়ান, কোনো, এমনকি তুরস্ক, কারোর মধ্যে নেই। তারা জানে কি করে আরবদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় এবং কি করে আরবদেরকে শেষ করতে হয়। এটা উমাইয়া খেলাফতে, আব্বাসীয় খেলাফতে তারা সেটা দেখিয়ে ফেলেছে। এমনকি খোলাফায়ে রাশিদিনের সময় তারা সেই জিনিসটি দেখিয়ে ফেলেছে। এই যে শিয়া এবং সুন্নির যে বিরোধ, জঙ্গে জামাল, উষ্ট্রির যুদ্ধ, পরবর্তীতে কারবালার যুদ্ধ, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যে যুদ্ধ হলো, যেটিকে বলা হয় সিফফিনের যুদ্ধ, এই পুরো যুদ্ধের নিয়ামক, সিদ্ধান্তদাতা এবং এই যুদ্ধ পরিচালনার পিছনে যেভাবে দ্য পার্সিয়ান ইন্টেলিজেন্স কাজ করেছে, যেভাবে আব্বাসীয় ডাইনেস্টির উত্থান বার্মেকি পরিবারের মাধ্যমে, এই ইরানের বার্মেকি পরিবার, আর যেভাবে পতন এই ইরানের যে সর্বশেষ আব্বাসীয় খলিফা, তার সঙ্গে ইরানের যে শিয়াপন্থী প্রধানমন্ত্রী ছিলেন, তার যাকে বলা হয় অসতর্কতা এবং তার অসহযোগিতার কারণে মঙ্গলরা সেখানে এসে, হালাকু খানরা সেখানে এসে আব্বাসীয় খেলাফত শেষ করে দেয়। মানে তারা নিজেরা চালিয়েছেন, বিশ্ব জয় করেছেন, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, আবার কখনো কখনো কোনো কোনো সাম্রাজ্যের প্রধান মন্ত্রী রূপে, প্রধান সেনাপতি রূপে তারা এই পৃথিবীকে ডমিনেট করেছেন ৩৫০০ বছর ধরে। এরকম অভিজ্ঞতা অন্য কোনো জাতিগোষ্ঠী নেই। আমেরিকার আমরা যে এই রমরমা অবস্থা দেখছি, এটা মূলত সেই জন এফ কেনেডির জমানা থেকে, ৬০-এর দশক থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ৭০ বছর। ইরান খুঁজলে আপনি এমন অনেক সম্রাট পাবেন যারা ৭০ বছর নিজেরা এককভাবে শাসন করেছেন। এখন সেই ইরান তাদের সর্বশক্তি নিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আর যাকে বলা হয় আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, তারা সর্বশক্তি দিয়ে একেবারে মানচিত্র থেকে ইরানের যে বর্তমান শিয়া সমর্থিত খামেনি সরকার, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে এখানে একটা গণতান্ত্রিক সরকার তাদের পছন্দ মতো, তারা যেভাবে ইরাকে খেলেছে, যেভাবে লিবিয়াতে খেলেছে, অথবা ধরেন একটা মনার্কি যেভাবে সংযুক্ত আরব আমিরাতে আছে, যেভাবে সৌদি আরবিয়াতে আছে, কাতার, বাহরাইন, দুবাই, কাতার, বাহরাইন, দুবাইতে আছে, ঠিক ওইভাবে এরকম একটা অতীতের সেই রেজা শাহ পাহলবীর মতো এরকম একটা মনার্কি তারা চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। এবং এই দুটো
শক্তির মুখোমুখি সংঘর্ষে ইরানের একটা বিশাল শ্রেণীর জনগণ জড়িয়ে পড়েছে এবং এই জনগণ যারা জড়িয়েছে তাদেরও যৌক্তিক কারণ আছে। এখানে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের মধ্যে আমেরিকার কোনো পক্ষপাতিত্ব নেই, কিন্তু সামহাও আমেরিকা এখানে ফুয়েল ঢালছে এবং ইরান ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুরো ব্ল্যাক আউট করে তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা এই বিদ্রোহ দমনের চেষ্টা করছে। পশ্চিমা দুনিয়া বলছে যে ইরানকে থামানোর জন্য তারা প্রয়োজনে আবার ইরান আক্রমণ করবে। এটা মানে ইরানের জন্য অনেক ভালো একটা বিষয় হয়ে যাবে এখন যারা চালাচ্ছেন। আমরা সেই বিষয় নিয়ে আর একটা ভিডিও হয়তো করব। এখন আমরা একটা হাইপোথেটিক্যাল আলোচনায় যাই। সেটা হলো, ধরুন আমেরিকা এখানে বিজয়ী হলো, খামেনি, আলী খামেনি ধর্মীয় নেতা, তিনি নিহত হলেন, অথবা তাকে মাদুরোর মতো ধরে নিয়ে আমেরিকাতে বিচার করা হলো একেবারে হ্যান্ডকাপ পরিয়া। এটার ফলে মধ্যপ্রাচ্যে কি হবে, নাম্বার ওয়ান। আর এর ফলে আফগানিস্তানে কি হবে, বাংলাদেশে কি হবে। বোঝার চেষ্টা করুন যে আমাদের মধ্যে এখন ইন্টেলেকচুয়াল লেভেলে যারা ধর্মতত্ত্ব নিয়ে রাজনীতি করেন তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক লেভেলে শিয়া এবং সুন্নি প্রচন্ড বিরোধিতা আছে। অনেক লোক ইরানকে পছন্দ করে, ইরানের ইসলামাইজেশনকে পছন্দ করে, কিন্তু ক্ষমতার কেন্দ্রে যারা বসে আছে, শিয়াইজম যারা প্রতিষ্ঠা করছে, তাদেরকে জমের মতো ভয় পায় এবং এই কারণে পুরো মধ্যপ্রাচ্যের যে ইসলামিক স্কলার যারা আছেন, বিশেষ করে মাযহাবগুলো, যেমন মিশরে সেখানে মালিকি মাযহাব বা শাফি মাযহাব, তারপর সৌদি আরবে এখানে হাম্বলি মাযহাব, আহমেদ ইবনে হাম্বলের মাযহাব। তো এই মাযহাব কেন্দ্রিক যে সকল স্কলার রয়েছেন, সেই স্কলারগুলোর মধ্যে আবার আলাদা গ্রুপ আছে, স্কুল আছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী মধ্যপ্রাচ্যের যে বড় স্কুলটি, যিনি মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর, এবং তার যে ক্ষমতা, ওখানকার যে রাষ্ট্রীয় প্রোটোকল, তিনি সেখানকার চিফ জাস্টিস শরিয়া আদালতের প্রেসিডেন্টকে তিনি শপথ পড়ান এবং প্রেসিডেন্ট শিশির পরে তার ক্ষমতা। তো যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, এবং তিনি ওখানকার যে আল আজহার মস্ক আছেন সেখানকারও খতিব। তো উনি যদি একটা যাকে বলা হয় খুতবা দিয়ে দেন, ফতোয়া দিয়ে দেন যে কোনো একটা বিষয়, মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে তার মাযহাবের যারা লোকজন রয়েছেন। তো এখন কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ শিয়াদের মধ্যে আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ইমাম মালিকের যে মালিকি মাযহাব, তার সঙ্গে আবার সৌদি আরবের যারা রাজ পরিবারে আছেন তারা যে মাযহাব অনুসরণ করে, সেটা হল আহমেদ ইবনে হাম্বলের মাযহাব। যদিও অনেকে এটাকে ওহাবি বলেন। ওহাবি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে যে মাযহাব যেটা আছে সেটা আহমেদ ইবনে হাম্বলের। তো তাদের সঙ্গে একটা নৈতিক দ্বন্দ্ব সংঘাত আছে। কিন্তু যেই মুহূর্তে ইরানের গ্র্যান্ড ইমামকে, আয়াতুল্লাহ আলী খামেনিকে গ্রেপ্তার করা হবে, তাকে মারা হবে, এই মুসলমান বিশ্বের যে যারা আমজনতা, তারা এসব মাযহাব কোনো কিছু মানবেন না। কে ওয়াহাবি, কে খারিজি, কে কোনটা, ডাজ নট ম্যাটার। মুসলমান সব এক হয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তাদের যারা দালাল আছেন রক্তারক্তি শুরু হয়ে যাবে, একজনও টিকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পরে